জয়ের হ্যাট্রিক করলো কেকেআর। আমি কি স্বপ্ন দেখছি? টানা 3টে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং এই সিজনের প্রথম ডমিনেটিং ভিক্টরি। প্রথম 10 ওভারে হায়দ্রাবাদ যেরকম ব্যাটিং করেছিল মনে হচ্ছিল 220, 25, 30 উঠে যাবে, কিন্তু পরবর্তী 30 ওভারে কেকেআর যেভাবে খেললো একেবারে চ্যাম্পিয়ন টিমের মতো পারফরমেন্স একেই বলে। এটাই আমরা দেখতে চাই। সমর্থকদের চাহিদা ঠিক এটুকুনি। কোনো দল প্রত্যেকটা সিজনে আইপিএল ট্রফি জিততে পারে না, কোনো দল প্রত্যেকটা ম্যাচও জিততে পারে না, কিন্তু জয়ের জন্য চেষ্টা করা, লড়াই করা, সেই খিদে, সেই তাগিদ, এটাই তো দরকার। আজকের ম্যাচে সেটা দেখা গেছে, এটুকুনি আমি বলতে পারি। ওয়েল ডান কেকেআর, ওয়েল ডান। পয়েন্টস টেবিলে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমি জানি না প্লে অফের স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা, কিন্তু এই লড়াইটা বাকি ম্যাচগুলোতে যেন কেকেআর করে এইটুকুনি চাই। দ্যাটস ইট। বরুণ চক্রবর্তী ঠিক সময় ফর্মে ফিরে এসেছেন, সঙ্গে সুনীল নারিন তো ছিলেনই। সুনীল নারিন এবং বরুণ এই দুজন একই সঙ্গে জ্বলে উঠলে কেকেআরকে কে আটকাবে? রিঙ্কু ঠিক সময় ফর্মে ফিরেছিলেন, কেকেআর ম্যাচ জিতছিল এবং বরুণ নারিন দুজনে একই সঙ্গে জ্বলে উঠেছেন। সুতরাং এই দু একটা জিনিস ক্লিক করতে হবে। এর সাথে যদি ক্যাপ্টেন্সিটা একটু আগে থেকে ক্লিক করতো, আজ রাহানের ক্যাপ্টেন্সি অবশ্যই প্রশংসনীয়। দেখুন, জোর করে আমি রাহানের ট্রোল বা সমালোচনা কোনোদিনও করি না, ঠিক আছে? এতদিন রাহানে কি করেছেন তিনি নিজেই জানেন না, বাট আজ ভালো লেগেছে। ইভেন ব্যাটিংটাও রাহানে ঠিকঠাক করেছেন, স্টিল রান চেস আর একটু বেটার করা যেতে পারতো, নেট রান রেট বাড়িয়ে রাখা যেতে পারতো। মানে অল ওভার রাহানের রান চেসে আমি খুশি নই, মানে এর থেকে বেটার এক্সপেকটেশন ছিল, বাট স্টিল ঠিক আছে। ঠিক আছে, মানে সবকিছুতে শুরুতেই নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, একটু পজিটিভ দিয়ে আলোচনা করি, কারণ আজকের ম্যাচে কলকাতা অ্যাকচুয়ালি পজিটিভলি খেলেছে। যাই হোক, কেকেআর অবশেষে জয়ের পথে ফিরেছে। এবার আপনাদেরও কিছু জেতার পালা। বেট অন গেমে পাচ্ছেন 14,000 টাকা পর্যন্ত ফ্রি ওয়েলকাম বোনাস। প্রেডিকশন করুন এবং জিতে নিন প্রচুর অর্থ এবং পুরস্কার। কমেন্ট বক্সে সাইন আপ লিংক দেওয়া আছে, প্রোমো কোড হলো CHO034। ম্যাচের প্রসঙ্গে আসি। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী তো দারুণ বোলিং করেছেন, কিন্তু ম্যাচের মোড়টা ঠিক কোন জায়গাতে ঘুরেছে জানেন? রহমান পাওয়েলের ওই ক্যাচে, ওই ওয়ান হ্যান্ডেড ক্যাচে, দারুণ ক্যাচ। কলকাতার জার্সিতে অন্যতম শ্রেষ্ঠ ক্যাচ আজকে দেখলাম। এবং রহমান খুব ভালো ফিল্ডিং করছেন, পুরো কলকাতায় খুব ভালো ফিল্ডিং করছে রহমান। এবং রিঙ্কু আগের দিন একটা ভালো ক্যাচ ধরেছেন, রহমান নিজে ধরেছিলেন আগের দিন, আজও ভালো ধরলেন। এবং কেন ওই ক্যাচটাই টার্নিং পয়েন্ট বলুন তো? কারণ ওই সময়তে ক্লাসেন এবং ঈশান দুজন ব্যাটিং করছিলেন, হাতে 8টা উইকেট। এবং আমরা সবাই জানি ক্লাসেন যদি শেষ পর্যন্ত টিকে যান কি হতে পারে, তিনি 230 পার করে দেবেন, এরকমই ব্যাটিং ক্লাসেন করছেন। এবং ওই জায়গাতে ক্লাসেনের একটা উইকেট কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি বলতে হবে না। এবং পাওয়েল ঠিক সেরকমই দারুণ একটা ক্যাচ ধরলেন, ক্লাসেন আউট হলো এবং হায়দ্রাবাদের পর পর সব আনক্যাপ প্লেয়ার আসতে থাকলো, অনিকেত ভার্মা, সালিল, স্মরণ, রবিচন্দ্রন। সুতরাং ওই জায়গাতেই পুরো ম্যাচের রাশটা নিজের হাতে টেনে নিল কেকেআর। এবং ওই সময় তো নারিন, বরুণ দুই এক্সপিরিয়েন্স স্পিনার, তার সামনে আর কি বা করা যায়? হায়দ্রাবাদেরও ভুল আছে, কারণ ওই সময়তে ঈশান কিষান সেরকম স্ট্রাইকই পাননি। ঈশান স্ট্রাইকে এলে হয়তো ওই জায়গাতে সিচুয়েশন অন্যরকম হতে পারতো। যাই হোক, তো ওই ক্যাচটাই হলো ম্যাচের টার্নিং পয়েন্ট এবং ওখান থেকেই ম্যাচের মোড়টা ঘুরে গেছে। বরুণ চক্রবর্তী তিনি ঠিক সময় ফর্মে ফিরেছেন। নারিন তো ঠিকঠাক বোলিং করছেনই, বরুণ ঠিক সময় ফর্মে ফিরেছে এবং কলকাতার জন্য এটা অ্যাকচুয়ালি ভালো খবর। রিঙ্কু ঠিক সময় ফর্মে ফিরলেন, কলকাতা পরপর 2টো ম্যাচ জিতলো। বরুণ এবার ফর্মে ফিরেছেন এবং ইতিহাস সাক্ষী আছে, বরুণ নারিন দুজন যদি একসাথে জ্বলে ওঠেন তাহলে কি রেজাল্ট হতে পারে আমরা দেখলাম। দুজনে একসাথে জ্বলে উঠবেন, দুজন মিলে 5টা উইকেট তুলবেন এবং কলকাতা ম্যাচ জিতবে না, তাই কখনো হয়? দারুণ বোলিং হয়েছে এবং মানে এরকম কামব্যাক অতটাও সহজ নয়। যে হায়দ্রাবাদ টানা 5টা ম্যাচ জিতে এসেছিল তাদের বিপক্ষে, তাদের সেই বিধ্বংসী লাইন আপের সামনে এরকম বোলিং, অবশ্যই কলকাতা ওই জায়গাতেই ম্যাচের মোড়টা নিজের হাতে নিয়ে নিয়েছিল, ম্যাচের রাশটা। এবং তারপর রান চেস তো ফিন অ্যালেন তিনি যেভাবে শুরু করলেন খুবই সহজ। তারপর আমি বলবো রান চেস আরো বেটার হতে পারতো, মানে নেট রান রেটের কথা ভেবে আরেকটু বেটার ব্যাটিং করতে পারতেন, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। সবসময় শুরুতে নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করতে নেই, কিন্তু আরেকটু বেটার হতে পারতো। বাট যাই হোক, ম্যাচের আসল মানে জায়গাটা কিন্তু বোলাররাই তৈরি করে দিয়েছে। দেখুন, সুনীল নারিন সেই 14 বছর আগে যেরকম ছিলেন আজও তাই আছে, একটুও চেঞ্জ হননি তিনি। 2012 সুনীল নারিন যেরকম ছিলেন আজও তাই আছেন। তখন স্পাইক ছিল, এখন একটু একটু স্পাইক রয়েছে, এখন একটা সানগ্লাস পরে থাকেন, এখন একটু মুখে হাসিও ফুটেছে তার, কিন্তু সেই জাদু, তার সেই স্পিন জাদু সেটা কিন্তু এখনো রয়েছে। আজও ব্যাটাররা তার বল বুঝে উঠতে পারেন না, আজও ব্যাটাররা কনফিউজড যে আমি নারিনকে খেলবো নাকি ছাড়বো, নারিনকে কি আমি চালিয়ে খেলবো নাকি নারিনকে আমি সম্মান দেখে বলগুলো জাস্ট ছেড়ে দেবো বা স্ট্রাইক রোটেশনের দিকে ফোকাস করবো।
ঈশান কিষান তারপরও ছক্কা মেরেছেন, কিন্তু নারিন জানেন কিভাবে কামব্যাক করতে হয়। সেই 2012 থেকে খেলে চলেছেন, প্রত্যেকটা সিজনে কলকাতার হয়ে খেলেছেন, মাঝে ওই চাকিং এর জন্য বাইরে গেছেন, পরীক্ষা দিয়ে আবারও ফেরত এসেছেন, ফর্ম আপ ডাউন করেছে, কিন্তু নারিন আজও সেই 2012 নারিনই কিন্তু রয়েছেন। 200টা উইকেট হয়ে গেল তার কলকাতার জার্সিতে। কলকাতার উচিত নারিনকে রেখে দেওয়া, আজীবন রেখে দেওয়া। সবে তো 37, স্পিনাররা তো 40-45, শেন ওয়ার্ন কত বছর খেলেছে। খেলুন নারিন, এখন আগামী 10 বছর খেলুন, কোনো সমস্যা নেই। মানে নারিন সেরকমই প্লেয়ার, আজ থেকে 10 বছর পরও হয়তো ম্যাচ উইনার হয়ে যাবেন কলকাতা। তো দুর্দান্ত সুনীল নারিন, জাস্ট দুর্দান্ত। এবং বরুণ চক্রবর্তী, তারও কিন্তু আজকের ম্যাচে একটা মিনি কামব্যাক হয়েছে। শুরুতে ভালো মতনই রান খাচ্ছিলেন, কিন্তু ওই যে দ্বিতীয় ওভারের লাস্ট বলে তিনি উইকেটটা তুললেন, তারপরে 2 ওভার যেভাবে রান চেপে বোলিং করেছেন, হ্যাঁ জানি আনক্যাপ প্লেয়ার ছিল বিপক্ষে, কিন্তু বোলিংটা তো করেছেন, তাই না? সুতরাং নারিন বরুণ একই সঙ্গে ভালো বোলিং করা, একই সঙ্গে ফর্মে ফেরা কলকাতার জন্য অবশ্যই পজিটিভ একটা ব্যাপার। ওয়েল ডান। বোলিং কামব্যাক যে করেছে, মাথিসা পাথিরানাকে ছাড়াই যে কামব্যাক করেছে, তার জন্য অবশ্যই প্রশংসা করতেই হচ্ছে। কার্তিক ত্যাগে আগের দিন খুব একটা ভালো দিন যায়নি তার, কিন্তু আজকে কার্তিক আবারও ভালো বোলিং করলেন, এবং আমি বলেইছি কার্তিক ভালো বোলার, ঠিক আছে? ইভেন ডেথ বোলিং কার্তিকের খুবই ভালো হচ্ছে। আমি জানি না স্টিল কেন মাথিসা পাথিরানা খেলছেন না, মানে তিনি কি ফিট নন? যদি তিনি ফিট না হন তাহলে কেন তাকে ডাকা হলো, এবং কি প্ল্যান? টিম কি উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন, এরকম কিছু ব্যাপার? দেখুন, 4 বিদেশি আপাতত ফিনালে যা খেললেন তিনি ঠেকে যাচ্ছেন। গ্রিন, তাকে বাদ দেওয়ার কোনো সিন নেই। নারিন তো অবশ্যই থাকবেন। তাহলে কি পাওয়েলকে তারা বাদ দিতে চাইছে না? মানে কি কারণে? ক্যাচগুলো ধরছেন বলে? কারণ ব্যাটিং এ পাওয়েল খুব একটা আহামরি কিছু করেননি, তার জায়গায় পাথিরানা বেটার অপশন হতে পারে যদি বোলিং এর দিকে ফোকাস করতে চায় টিম। ঠিক আছে, আজকের মেন বোলিং কিন্তু স্পিনাররাই করে দিয়েছে। এছাড়া উইকেট তুলেছেন, কিন্তু এই পেস বোলিং লাইন আপই অন্য জায়গায় মার খেতে পারে নাইট ম্যাচ হলে, মেবি। সবকিছুই মেবির উপর ডিপেন্ডেন্ট, বাট যাই হোক, কলকাতা আমি জানি না পাথিরানাকে নিয়ে কি ফিউচার, কি প্ল্যানিং তাদের। স্টিল কলকাতার বোলিং খুবই ভালো হয়েছে। 105-এ 1 ছিল প্রবাবলি, সেখান থেকে 165 অল আউট, খুবই ভালো। ওয়েল ডান। এবার আসি রান চেস। দেখুন, রান চেস করতে এসে ফিনালে যে শুরুটা করলেন, মানে ওখানেই বলা যেতে পারে কলকাতা নিজের দিকে ম্যাচটা টেনে নিয়েছিল, ঠিক আছে? ফিনালেন এবং শেফার্টের মধ্যে ফিনালেন আপাতত বেটার, এটুকুনি বোঝা যাচ্ছে, এবং মেবি বাকি সবকটা ম্যাচে ফিনালেন খেলবেন, মেবি। কিন্তু তারপর রাহানে রঘুবংশী, দেখুন ব্যাটিং খুবই ভালো হয়েছে, খারাপ আমি বলবো না। সিচুয়েশন অনুযায়ী খেলা, ম্যাচ রিডিং, গেম রিডিং সব ভালো, কিন্তু যখনই একটা নেট রান রেটের ব্যাপার চলে আসে, তখন এই জায়গাগুলোতে একটু প্রশ্ন চিহ্ন তো উঠেই যাচ্ছে। রাহানে পাওয়ার প্লেটা খুব ভালো খেলেছেন, রাহানে পাওয়ার প্লে খুব ভালো ইউটিলাইজ করেছেন, এবং এটা রাহানের স্ট্রেংথ। ব্যাটিং এ রাহানে জানেন যে আমি পাওয়ার প্লেতে ভালো খেলি, কিন্তু তারপর আমি ওই অ্যাক্সিলারেট করে খেলতে পারবো না, যে কারণে বাধ্য হয়েই রাহানে ওপেনিং করছেন। কারণ তিনি জানেন 4-এ এলে, বাই চান্স যদি তিনি 4-এ আসেন, তাহলে তার দ্বারা হবে না ব্যাটিং। কিন্তু এই পাওয়ার প্লের পরে যদি এতটাই আটকে যায় ইনিংস, 100 রান যখন হয়ে গেল, তখন ওই রানা বল মতো দরকার, 56 বলে 58-57 এরকম টাইপের। সেখান থেকে ওই শেষ পর্যন্ত 24 বলে 23, মানে পরবর্তী 30 বলে ওরকম 30 রান এরকম ব্যাটিং হয়েছে। তো এতটা ধীরে ধীরে খেললে, আজকের ম্যাচ অনুযায়ী ঠিক আছে, আমি আবারও বলছি আজকের সিচুয়েশন অনুযায়ী ঠিক আছে, কিন্তু এইরকম ইনিংস স্টিল নেট রান রেট বাড়িয়ে রাখা যেতেই পারতো, অবশ্যই যেত। মানে এর থেকে বেশি এক্সপেকটেশন আমার ছিল রাহানের উপর। তিনি ক্যাপ্টেন, তিনি জানেন কি কি সিচুয়েশন আসতে পারে। বাই চান্স যে কোনো একটা ম্যাচে বৃষ্টি হলো, প্রবাবিলিটি তো থেকেই যাচ্ছে, বাই চান্স যে কোনো একটা ম্যাচে বৃষ্টি হলো, কেউ এরকম অড পয়েন্টে চলে এলো, কলকাতা যেমন এখন 7-এ রয়েছে, কেউ ধরুন এরকম অড পয়েন্টে চলে এলো, কলকাতা এরপরে সবকটা ম্যাচ যদি জেতে তাদের পয়েন্ট হবে 17, ঠিক আছে, ম্যাক্সিমাম 17। ধরুন কলকাতা একটা ম্যাচ হেরে গেল, 15-তে আটকে গেল, ঠিক আছে, হতেই পারে, ম্যাচ হারতেই পারে, এবং কোনো একটা দল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়ে তারাও 15 পয়েন্টে আটকে গেল। তো এরকম সিচুয়েশনে নেট রান রেটের তো প্রয়োজন। কলকাতা নেট রান রেট এখনো মাইনাসে রয়েছে, এখনো নেগেটিভে রয়েছে। সুতরাং এই জায়গাতে যদি আমি 14-15 ওভারের মধ্যে এই রানটা চেস করতে পারতাম, কারণ আমি দেখতে পাচ্ছি যে এই ম্যাচটা আমি জিতছি, ভালো পার্টনারশিপ হয়ে গেছে, রানা বল দরকার, 55 বলে 56 এরকম সিচুয়েশন থেকে চেষ্টা করলে পরবর্তী 3-4 ওভারের মধ্যে সেই রানটা চেস করা যেতে পারে, যেটা মানে 100% যেতে যাবে এমনটা আমি বলছি। তো সেই ব্যাপারটা আমি দেখলাম না, সেই অ্যাপ্রোচটা, সেই ইন্টেন্টটা আমি দেখতে পেলাম না। আমি এটা বলছি না যেটা খুব বাজে, ম্যাচ জেতা ওটাই আলটিমেট দরকার, কারণ কলকাতা যেভাবে হারছে ওটা দরকার। কিন্তু ঠিক আছে, কি করা যাবে আর, রানে ফিরেছেন, এটাই পজিটিভ ব্যাপার। বাট ঠিক আছে, থাক, লোকে বলে আমি বিনা কারণে রাহানেকে নিয়ে ট্রোল করি, করবো না, বাট আমার পছন্দ হয়নি। মানে
খারাপ বলবো না, বাট আমার খুব একটা পছন্দ হয়নি, এর থেকে বেশি এক্সপেকটেশন ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম টিম ম্যানেজমেন্ট যে এখনো ইয়ং প্লেয়ারদের উপর ভরসা করতে পারছে না, এটা দেখে আমি অ্যাকচুয়ালি অবাক হলাম, রোজ অবাক হচ্ছি। টিম ম্যানেজমেন্ট এখনো সাহস দেখিয়ে সেই ভরসা করে তেজস্বীদের খেলাতে পারছে না। আজকে রামানদীপকে বসানো হলো, কিন্তু ফেরানো হলো মানিশ পান্ডেকে। মানিশ পান্ডে ভালো প্লেয়ার, নিঃসন্দেহে মানিশ পান্ডে ভালো প্লেয়ার, ঠিক আছে, কিন্তু আপনি 2026 সালে এসেও যখন মানিশ পান্ডেকে খেলাচ্ছেন তেজস্বীদের মতন প্লেয়ারকে বসিয়ে, তাহলে লোকে কি আর বলবে যে আপনি স্টার প্লেয়ার তৈরি করেন, আপনার টিম স্টার প্লেয়ার তৈরি করে, আপনার টিমে এরকম ভালো প্লেয়ার রয়েছে যারা পরবর্তীতে এটা সেই জায়গাতে পৌঁছাতে পারে। এই রঘুবংশীকে গৌতম গম্ভীরের যে কোচিং স্টাফ ছিল, বা গৌতম গম্ভীর আমি নাম ধরেই বলছি, তিনি ভরসা করে রঘুবংশীকে নিয়ে এসেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন। কিন্তু তারপর থেকে, গম্ভীর চলে যাওয়ার পর থেকে কলকাতা সাহস করে আর কোন ইয়ংস্টারকে এগিয়ে এনেছে? কার্তিক ত্যাগীকে এনেছে জানি, কিন্তু কার্তিক ত্যাগী তিনি ওই আগেও খেলেছেন আইপিএল, এমন না যে নতুন খেলছেন, প্রথম খেলছেন না। রামানদীপকে গম্ভীর রেডি করে গেছিলেন, ইভেন বৈভব আরোরা সে গম্ভীরের টাইম থেকে ভালো খেলছেন। মানে কেকেআর ওই যে গম্ভীর বৈভবকে এগিয়ে নিয়ে এসেছিলেন, কেকেআর এখনো বৈভবকে নিয়ে চলছে, ভালো খেলুক খারাপ খেলুক যাই খেলুক। কলকাতা উমরান নতুন কাউকে এগিয়ে আনার সাহস নেই। কার্তিককে দেখিয়েছে তারা একমাত্র সাহসিকতা কার্তিকের ক্ষেত্রে, এবং সেটা পজিটিভলি ফলাফল এনে দিয়েছে। তো কলকাতা যদি এখনো ভাবে যে মানিশ পান্ডে বেটার, মানিশ পান্ডে খারাপ নয়, কিন্তু কলকাতা যদি ভাবে যে তেজস্বী দাহিয়াকে খেলানোর থেকে মানিশ বেটার, কলকাতা যদি এখনো মনে করে যে সৌরভ দুবেদের খেলানোর থেকে নবদীপ সাইনি বেটার, তাহলে টিম ম্যানেজমেন্ট পুরোপুরি পিছনের দিকে হাঁটছে, এটুকুই আমি বলতে পারি। ফিউচার নিয়ে কিচ্ছু ভাবছে না, জাস্ট যাই হোক ম্যাচ জিতেছে কলকাতা, সব জায়গায় নেগেটিভ কিছু আলোচনা করে লাভ নেই, বাট আর একটু বেটার হতে পারতো। যাই হোক, সব ভালো যার শেষ ভালো, কলকাতা জিতেছে, কিন্তু এই সব ভালো যার শেষ ভালো প্রত্যেকটা ম্যাচে চাই। 15 পয়েন্টেও আমি খুব একটা আশাবাদী দেখছি না, কারণ 15 পয়েন্টও একটু চাপ হয়ে যাবে। সো 17টা পয়েন্ট চাই, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, ঠিক আছে, কারণ নেট রান রেট তো এখনো পিছিয়ে আছি আমরা, প্রত্যেকটা ম্যাচ জিতলে মেবি নেট রান রেট একটু শুধরে যাবে আমাদের। এনিওয়ে ভালো জিতলাম আমরা। মেন নায়ক নারিন এবং বরুণকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, কিন্তু ম্যাচের আসল টার্নিং পয়েন্ট রহমান পাভেলের ওই ক্যাচ, আহা কি ক্যাচ ধরলেন।